দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়। দর্শক আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আর এর ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ব্যবসায় তরুণ প্রজন্ম এই বিষয়টি নিয়ে। আর এই প্রসঙ্গে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন আর্গন ডেমিন্স এর বিপণন নির্বাহী মোহাম্মদ আতিকুল ইসলাম রাজু এবং আছেন প্রতীক প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী নূর ই মোন্তাকিম আলমগীর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসির আজকের আলোচনায়। জি আতিকুল ইসলাম রাজু, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, যেহেতু শুরুতে আমি বলছিলাম আমাদের আজকের বিষয় ব্যবসায় তরুণ প্রজন্ম। আপনারা দুজনেই আজকে তরুণ এবং আপনার মাধ্যমে আসলে আজকে জানতে চাইছি যে ব্যবসায় যে তরুণ প্রজন্ম তাদের অংশগ্রহণ আপনারা এখন কেমন দেখছেন? এখন আসলে ইয়াংরা ব্যবসায়িক কাজগুলোতে এদের অ্যাক্টিভিটিস খুবই বেশি এবং ওরা খুব ভালো করছে এবং ওদের চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারটা খুবই অন্যরকম এবং ওরা চ্যালেঞ্জ নিতেও পছন্দ করে এবং ওরা হয়তো নতুনরা যখন আসে ওরা হয়তো এরকম এক্সপেরিয়েন্স থাকে না, বাট ওরা যে কোনো চ্যালেঞ্জ নিতে ওরা প্রস্তুত থাকে। জি মোন্তাকিম আলমগীর, আপনার কাছে একটু জানতে চাইছি যে উনি যেমনটা বলছিলেন যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত, সেই বিষয়টি আসলে কি আমি একটু জানতে চাচ্ছি যে দক্ষতার দিক থেকে, যেমন অনেকেই বলছেন যে ব্যবসা শুরু থেকে আজকে যারা 25 বছর 30 বছর পার করে ফেলেছেন তাদের যে জায়গাটা বা দক্ষতার দিক থেকে তারা যতটুকু এগিয়ে, ডেফিনেটলি যে নতুন একদম তরুণ সেখানে গিয়ে অংশগ্রহণ করলো সে কিন্তু ততটা এগিয়ে না। তো সেই ক্ষেত্রে তাদের ব্যালেন্সটা কি করে সম্ভব হয়? ব্যালেন্সটা কি আমরা আসলে যেটা হচ্ছে আমাদের যারা প্রবীণ যারা আমাদের থেকে যারা এক্সপিরিয়েন্স যারা তারা তো আসলে দেখতে 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 শিখেছে, আমরাও কিন্তু দেখতে দেখতে শিখছি। কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে কি যেটা হচ্ছে উনারা একভাবে গিয়েছি, আমরা হয়তো একই জিনিস আরেক ভাবে যাচ্ছি। জিনিসটা হচ্ছে দুইটা দূর রকম, কিন্তু এটাও ঠিক যে আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা এক্সপিরিয়েন্সটা অবশ্যই এক্সপিরিয়েন্স যারা তাদের কাছে না শিখলে তো তারাই তো আমাদের শিক্ষক, তাদের কাছে না শিখলে তো আমরা কোনো কিছু এগিয়ে যেতে পারবো না। বাট দেন এগেইন পাশাপাশি কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে। নতুন কিছু একটা ইন্ট্রোডিউস করাতে হলে কিন্তু দেশে যখন একটা কোনো কিছু আমরা ইন্ট্রোডিউস করাতে যাব, পরিচয় করাতে যাব, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমরা এই জিনিসটা করতে হলে আমাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। সেটা আমিও তো এখন আস্তে আস্তে আমাদের পারিবারিক ব্যবসায় বসছি পাবলিকেশন হাউসে, সুতরাং আমিও ফেস করছি। আমার বাবা একজন এক্সপিরিয়েন্স পাবলিশার, তিনিও যেটা দেখেছেন, আমার দাদাও পাবলিশার ছিলেন, তিনিও দেখেছেন। স্বাভাবিকতে তাদের কাছে জিনিসটা জেনে আমি আমার মতো করে আরেকটা কিছু তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, উত্তরাধিকার সূত্রে তো আপনার পাওয়া ব্যবসাটা, সেক্ষেত্রে আপনি কি আগে থেকে প্রিপারেশন নিয়েছিলেন যে আপনি এই ধরনের ব্যবসায় জড়িত হবেন? এটা ঠিক। আমি যখন মোটামুটি বিবিএ শেষ করে এমবিএ পড়া শুরু করলাম তখন আমার মাথার মধ্যে এলো যে আমার মনে এটাতে নেওয়া উচিত, এটাতে উচিত। কারণ অন্যান্য বিভিন্ন সময় দেখি যে কয়েক জেনারেশন একটা ব্যবসা চালিয়ে যায়, সেটা যাই হোক কয়েক জেনারেশন হোক বা যত জেনারেশন হোক চালিয়ে যাচ্ছে, আমি কেন করব না? আর বইয়ের ব্যবসা তো এমন কোনো, এটা আমি মনে করি না যে খুব একটা খারাপ কিছু। এটা তো মনে করি যে তারপর সৃজনশীল বই যেখানে বলে কথা, হ্যাঁ এখন সৃজনশীল বইয়ের অবস্থা একটু খারাপ যাচ্ছে, তার মানে কি এই না যে আমরা চালাতে পারবো না, চালাবো। এটা একটু এই জন্য আমি ওইভাবে মাথায় রেখেই আস্তে আস্তে এগোচ্ছি। জি আতিকুল ইসলাম রাজু, আপনার কাছে একটু ফিরতে চাই যে কি মনে হয় আমরা যখন একাডেমিক ক্যারিয়ার শেষ করে যখন আমরা ব্যবসায় নামতে চাই বা যে নামতে চাচ্ছে, আপনার ওপিনিয়নটা একটু জানতে চাচ্ছি যে সেক্ষেত্রে একাডেমিক যে আমাদের যে কারিকুলাম আছে সেটার সাথে যে ব্যবসায় আমি যাচ্ছি সেই সংযোগটা কি এক কিনা, বোঝাতে চাচ্ছি যে দুটো ক্ষেত্রে কি কোনো মিল আছে কিনা, নাকি এমনটা যে একাডেমিক ক্যারিয়ারটা আমরা শেষ করলাম সেখানে ব্যবসা সংশ্লিষ্ট কিছুই নেই, আমরা একেবারে নতুন বা একদম নবীন হিসেবে যাচ্ছি? আসলে একাডেমিক ব্যাপারটা আর হচ্ছে ব্যবসায়িক যে ব্যাপারটা, দুটোর মধ্যে দুরকম পার্থক্য থাকে। এখন আমি কোন ব্যবসায় আসবো বা কোন ব্যবসায় আমি স্টার্ট করব সেটার সাথে হয়তো আমার কারিকুলাম অ্যাক্টিভিটিস নাও মিলতে পারে। আসলে সেখানে হচ্ছে আসলে আমাদের কারিকুলামের একটা এক্সপেরিয়েন্স, তারপর আমাদের একটা অভিজ্ঞতা, সেটা থেকেই আসলে আমাদের ব্যবসায়িক যে চিন্তা ভাবনা এটাই আসলে ওখান থেকে ডেভেলপ হয়ে আসে। সো একটা পর্যায়ে এসে এই প্রবলেমটা আমার মনে হয় না ফেস করতে হয়। ওই অভিজ্ঞতাটা প্লাস হচ্ছে আমার কারিকুলাম অ্যাক্টিভিটিস ওটা তো আছে, ওটা আমাকে অনেক বেশি হেল্প করে আমার মনে হয়, এটা আমার দিক থেকে। জি আচ্ছা, আমি একটু জানতে চাই যে ধরেন শুরুতে যে একজন সে চাচ্ছে হয়তো বা ব্যবসায় ইনভলভ হতে, তো আমাদের দেশের পার্সপেক্টিভে আসলে বিষয়টা কি, আমার পড়াশোনা শেষ হয়ে গেছে এখন আমি ব্যবসায় ইনভলভ হতে চাচ্ছি, আমি কোন ধরনের ব্যবসায় শুরু করব, কোন ধরনের ব্যবসা আমার কি ধরনের, সেই যে একটা কাউন্সিলিং বা একটা গাইডলাইন সেটা পর্যাপ্ত কিনা আমাদের দেশে? এই দিক দিয়ে আসলে আমি বলছি ব্যবসা শুরুর আগে কিছুটা তো অবশ্যই
ল্যাকিংস আছেই, সেই ক্ষেত্রে আবার অবশ্যই ওই সাপোর্টটা হয়তো এখন ওইভাবে পাওয়া যায় না, বা হয়তো ওই সাপোর্টের ক্ষেত্রে হয়তো আমাদের একটু ঘাটতি আছে। বাট তারপর আমাদের এই যে চ্যালেঞ্জ নিতে হবে, এর জন্য ইয়াং জেনারেশনরা মানে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তার ব্যবসা সে কিভাবে আগাবে, সে হয়তো তার মধ্যে সে একটা চিন্তা ভাবনা রয়েছে, সে ওই চিন্তা ভাবনা অনুযায়ী সে আগাচ্ছে। জি, মুনতাকিম আলমগীর, আপনার কাছে একটু ফিরি যে আপনি তো আপনার ব্যবসা যখন বসলেন, উত্তরাধিকার সূত্রেই আপনার বসা, বসতে গিয়ে আসলে কি ধরনের সমস্যা আপনি ফেস করেছেন? সমস্যা হচ্ছে যে আসলে খুবই সত্যি কথা যে অনেক আপনি তো পারিবারিকভাবে কিছুটা শুনেছেন বা আগেও কিছু সমস্যাগুলো দেখেছেন, তারপরে একজন তরুণ হিসেবে আপনি কি ধরনের আসলে এখন সমস্যা যেটা, এখন মূল সমস্যাটা হচ্ছে কি যে বইয়ের, যেহেতু আমরা বইয়ের ব্যবসা করি, আমাদের সমস্যাটা এখন হয়ে গেছে যে বইয়ের যে পাঠক, যেটা আই এম টকিং অ্যাবাউট পেপার বুক, পেপার বইয়ের পাঠকগুলো কিন্তু কমে যাচ্ছে। তারা এখন সবাই চলেছে ইলেকট্রনিক মিডিয়ার দিকে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ইভেন আমি যদি ফেসবুক ব্যবহার করি, কিন্তু তারপর আমি বলবো সবাই ফেসবুকের উপর বেশি মানে জোর দিচ্ছে বা পিডিএফ এ বই পড়ার চেষ্টা করছে। এটা হচ্ছে এখন আমার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, বা আমাদের মতো যারা আছেন তারা সবাই চ্যালেঞ্জে পড়েছে যে এটা থেকে কিভাবে আমরা উত্তোলন করতে পারি, এটাকে কোপ আপ করতে পারবো নাকি পারবো না, আর পারলেও কিভাবে আমরা এটাকে নিয়ে যাব, আমরাও কি ইলেকট্রনিক মিডিয়াতে চলে যাব, যদি যাই তাহলে আমাদের পেপার মিডিয়াটাকে কতটুকু আমরা ধরে রাখতে পারবো। এইগুলা তো আমাদের হতে, পাশাপাশি আরো অনেক সমস্যা আছে যে আমাদের দেখা যাচ্ছে, যেমন অলরেডি আজকে 1 ফেব্রুয়ারি, আপনি হয়তো জানবেন যে আজকে থেকে কিন্তু আমাদের দেশে বইমেলা শুরু হয়ে গিয়েছে। আমাদের যেটা হয় যে ভালো রাইটার, যেটা হয় যে আমরা জোগাড় করি, ভালো রাইটারদের আনার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় যে নানাবিধ কারণে যে সমস্যাটা হয় যে ভালো রাইটার যে যুগটা চলে যায়, সেই যুগটার পর আমরা আসলে ভালো রাইটার পাই না, যেটা অন্যান্য দেশে হয়। যেমন সত্যি কথা বলতে হুমায়ুন স্যার মারা যাওয়ার পর কিন্তু আমরা একটা বিশাল একটা মানে আমাদের মধ্যে একটা ফাঁকা জিনিস কাজ করছে যে এখন আমরা কি করব। কারণ হুমায়ুন আহমেদ স্যার কিন্তু ভালো মানের লেখকের কথা বলছেন, ভালো মানের লেখক পাওয়াটা অনেক অনেক কঠিন ব্যাপার। আর একটা তো, আর ওইটা তো মেইন সমস্যা। আর বিশেষ করে আরেকটা যেটা থার্ড প্রবলেম, যেটা আমি মনে করি, সৃজনশীল বইয়ের ব্যবসায়ী যারা গল্প উপন্যাস, তাদেরকে এখন সবাই চলে যাচ্ছে টেক্সট বইয়ের দিকে। টেক্সট বইটা ঠিক আছে, কিন্তু এটার পাশাপাশি যে এই বইগুলো পড়ে যে আরো অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়, এটা কিন্তু অনেকে মানে করছে না, বা হয়তো এটা কোনো কোনো সময়ের সাথে এটা এখন ইয়ে হয়ে যাচ্ছে। এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। এই চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিভাবে উত্তোলন করতে হয় সেটারও আমাদের একটা আসলে তৈরি করতে হবে, গাইডলাইন তৈরি করতে হবে। জি, আচ্ছা, আপনি তো উত্তরাধিকার সূত্রে আপনার ব্যবসায় বসে গেছেন, তো আপনাদের এই প্রকাশনার শিল্পে তরুণ প্রজন্মের অংশগ্রহণ যদি আমি জানতে চাই, সেটা কেমন দেখছেন? না, অনেকেই করছে। আমি মানে অ্যাকুরেটলি এখন আমার নামগুলো মাথায় আসছে না, তবে আমি অনেকেই দেখছি যে আস্তে আস্তে বইয়ের ব্যবসায় আসছে, এবং তারা তো মনে করি যে তারা যথেষ্ট ভালো করবে যদি, ওই যে আমি একটা কথা বললাম একটু আগে, যে চ্যালেঞ্জ নিতে হবে, এবং এক্সপিরিয়েন্স আমাদের যারা প্রবীণ যারা আছে, সে বয়সের দিক দিয়ে হোক বা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে হোক, তাদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে যে কিভাবে করতে হবে। এবং অবশ্যই এটা যার যার একটা ব্যক্তিগত ইচ্ছা, যে আমি কিভাবে আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব, আমি কি ট্রেডিশনাল পথে চলবো নাকি ট্রেডিশনাল পথ থেকে একটু বের হয়ে যাব, সেটা আমার মাথার মধ্যে রেখে কাজ করতে হবে। এবং এটা কিন্তু তারা, আমি মনে করি যে অনেকের চেষ্টা করছে এটা করার জন্য, বাকিটা দেখা যাক কতটুকু কি হয় না হয়। এটা যুগ তো আসলে বদলাচ্ছে, ট্রেডিশনাল জিনিসটা কতটুকু মানুষ নেবে সেটার একটা বিষয় থাকে। আতিকুল ইসলাম রাজু, আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা বলছি যে যেমন উনি যেমনটা উত্তরাধিকার সূত্রে ওনার পারিবারিক ব্যবসায় বসে গেছেন, এমনটা তো খুব কমই হয়। ম্যাক্সিমাম হচ্ছে পড়াশোনা শেষ করে হয়তো বা নিজেরা ব্যবসার দিকে ঝুঁকতে চান। তো বর্তমানে ই কমার্স, এফ কমার্স, যেগুলো অনলাইন ভিত্তিক, মানে ইন্টারনেট ব্যবহার তো ডেফিনেটলি এই প্রজন্মের মানুষ বেশি ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে আসলে ই কমার্স, এফ কমার্সের সাথে কিন্তু আমরা দেখছি অনেক তরুণ তরুণীরা জড়িত। তো সেক্ষেত্রে আসলে মানে আলাদাভাবে কোনো দক্ষতার কি প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে, সেটা তো মানে অবশ্যই আছে বলেই তারা ভালো করছে। এক্সপেরিয়েন্স তো অবশ্যই থাকতে হবে ই কমার্স বা এফ কমার্স, যেটা আপনি বলেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মানে ই কমার্স, এফ কমার্সের ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা কিরকম কাজ করছে এবং কতটুকু মানে কাজে লাগছে, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমি মনে করি। অবশ্যই
জি, আপনাদের আসলে আপনারা যারা ফ্রেন্ড সার্কেল যারা আছেন, বন্ধু বান্ধব, তাদের মধ্যে আসলে এই ব্যবসায় ঝোঁকার প্রবণতাটা কেমন দেখছেন, নাকি সবাই চাকরির দিকে ঝুঁকছে, এরকম কিছু একটা কি? চাকরি এখন ইদানিং চাকরির থেকে সবাই মানে ব্যবসার দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছে। অনেকে মানে ফ্রেন্ডস বলেন বা যাদের সঙ্গে কথাবার্তা হয়, দেখা যায় যে ওরা চাকরির ঢোকার থেকে ওরা মনে করে যে না ব্যবসা করবো, Self dependent হওয়ার সেলফ ডিপেন্ডেন্ট, ওই জিনিসটা কাজ করে ওদের মধ্যে। আর চাকরি তো ওটাও তার একটা চ্যালেঞ্জিং একটা জিনিস। সব মানে যারা অনেকেই চাকরি না পেয়ে হতাশ হয়ে তারা অনেকেই নিজের উদ্যোগে ব্যবসায় ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে তারা কি ধরনের সমস্যায় পড়ছে? আপনাদের সাথে তো শেয়ারিং হয়। সেক্ষেত্রে সমস্যা হয় হচ্ছে প্রথমে ওভারঅল সব ধরনের ব্যবসার কথা ওভারঅল সব ধরনের সমস্যা বলতে প্রাথমিক যে সমস্যা সেটা হচ্ছে আপনার হচ্ছে মূলধন, যে টাকাটা যেটা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন, ওইটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি কোথায় ব্যবসাটা স্টার্ট করবেন, সেই সিচুয়েশন, সেই জায়গাটা, সেখানে আমি কতটুকু নিরাপদ, আর ওইখানে আমার কি কি ঝুঁকি আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। শুরুর আগে ঝুঁকিটা শুরুর আগে আমাদেরকে বের করতে হবে, অনেক চিন্তা করতে হয়। ঝুঁকিটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই যুগের এই সময়টায় আমাদের দেশের এই পরিস্থিতিতে মানে যে কোনো ব্যবসাতেই প্রথমে আগে আমরা ঝুঁকির কথা চিন্তা করি। অনেক সময় অনেক রিস্ক নিয়ে আমরা এগিয়ে যাই। হয়তো কেউ ভালো করে, হয়তো কেউ ভালো করতে পারছে না। সো রিস্ক থাকবেই, আর চ্যালেঞ্জ আপনি নিতেই হবে ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার ইন ইওর লাইফ। আমি রাজু ভাইয়ের সাথে একটু একমত আমি পেশ করতে চাচ্ছি যে কথাটা কিন্তু সত্য। এখন কিন্তু অনেকে আমি আমার নিজের কয়েকজন ফ্রেন্ডকে আমি দেখেছি, ইদার দে ওয়ান্ট টু ডু জব, আর নতবা যেটা হচ্ছে যে ব্যবসা হোক বা ব্যবসার ক্ষেত্রে এখন যেটা এখন অনেকে করছে যুগের সাথে তাল মিলিয়ে, যে যার নিজের ইচ্ছাটার দিকে এখন সবাই মানে নজর দিচ্ছে। কেউ যদি ফিল্ম মেকার হতে চায়, সে ফিল্ম মেকার হতে জন্য চেষ্টা করছে, ব্যবসা হোক বা যেটা হোক, যেভাবে হোক। কারণ একটু আগে যেটা বলে মূলধন, কারণ একটা কিছু করতে হলে তো আমাকে কিছু দিয়ে তৈরি করতে হবে, নট জাস্ট ক্যাপিটাল, বাট ইউ হ্যাভ টু হ্যাভ আ ব্রেন। আমার যদি ব্রেনই না থাকলো আমি আমার এখানে কাজ করে লাভটা কি? আমি যদি এখন একটা যেমন আমি আমার নিজের ব্যবসা দিই বলে, আমি যদি আমার বই কি, বইয়ের কয়টা পেজ হয়, কয় পৃষ্ঠা একটা ফর্মা হয়, বা এগুলো বেসিক জ্ঞানটা যদি না থাকে, এটা তো আর হবে না। আর আরেকটা জিনিস যেটা বলি, রাজু ভাইয়ের ক্ষেত্রে আমি জানি না তাদের কোম্পানিতে কি হয় না হয়, বাট আমাদের ক্ষেত্রে আমি একটা জিনিস ফিল করি, যেটা এটা আমি নিজে পরীক্ষিত, আমি নিজে একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম, এবং এক্সপেরিমেন্ট আমি দেখেছি যে জিনিসটা আসলে খুব দুঃখজনক হলেও কথাটা হচ্ছে। আমি আমার ইউনিভার্সিটির কয়েকজনকে বলেছিলাম যে তোমরা কি এরকম পাবলিকেশন বিজনেসে আসতে চাও? কারণ আমাদের তো এখানে তো আমরা তো ওয়েলকাম করি যে কেউ আমাদের বিজনেসে এসে কাজ করুক, কারণ দিস ইজ অলসো বিজনেস, এটা তো এমন কিছু না। দুই তিনটা কারণে তারা পিছিয়ে যায়। তাদের কথা, ফার্স্ট কথা যে বইয়ের ব্যবসা করে এখানে গিয়ে লাভটা কি, তাদের মাথার মধ্যে ঢুকে গিয়েছে ইদার আই হ্যাভ টু বি আ কর্পোরেট হোল্ডার অর আই হ্যাভ টু বি আ ব্যাংকার। অর আমি বলছি না যে ব্যাংকার হওয়া খারাপ, আমি বলছি না যে একজন কর্পোরেটের চাকরি করা খারাপ, কিন্তু আমি বলছি যে এটাও তো একটা ব্যবসা। এটা তো এমন তো না যে এখান থেকে তুমি কিছু শিখতে পারবা না, মানসিকতার জায়গায় কিছুটা একঘেয়েমি ভাব চলে আসছে। এবং আমি যখন মানে কি বলবো, আমি যখন পড়াশোনা করেছিলাম, আমি একটা জিনিস খেয়াল করেছি, সবার মাথার মধ্যে কিন্তু একটা কমন সেন্স করে কি মানে আমি এটাই হবো, কিন্তু এটা আমাকে এরকম প্রশ্ন হয়েছিল যে তুমি বইয়ের ব্যবসা করে কি করবা? আমি বলছি সেটা আমি জানি আমি কি করবো। তোমরা তো জানো না যে আমরা আমাদের এই ব্যবসার সাথে আমরা ব্যবসা হোক আর যেটা পেশা বেছে নেওয়া, পেশাটা নিয়ে কারোর পেশাকে আমি কোনোদিন ছোট করাটাকে খুবই অপছন্দ করি, কিন্তু এভাবে কথা বলা উচিত না যে কে কি করলো না করলো। এবং পরবর্তীতে তারা যেটা হয়, যেটা আমি জানি না রাজু ভাই এটা আপনি ফিল করেছেন কিনা, দেখবেন যে কারোর যখন ঢুকে ডিলেমাতে ভুগতে থাকে, ভয়ঙ্কর ডিলেমাতে ভুগতে থাকে যে আমি কি এখানে ঢুকলাম, আমি কি এখান থেকে কি উঠতে পারবো আদৌ? আমি যে ঢুকলাম ব্যাংকার হয়ে ঢুকলাম, বা আমি যে একজন কর্পোরেট হাউস, বা আমি একজন পাবলিশার হয়েই ঢুকলাম, আমি কি এখানে কি উঠতে পারবো? আমি কি আমার ভয়ঙ্কর একটা ডিলেমাতে ভুগে। First, if you want to start a business, or you want to do a job, or you want to take your career to something else, first think what you want to do. মাইন্ডটাকে সেট আপ করে নাও। মাইন্ড সেট আপের কথা বলছেন যে আমরা আরো আলোচনা করব, ছোট একটা বিরতি নিয়ে আসতে চাই।
দর্শক, আপনারা আছেন তালিখাতার সঙ্গে। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা আছেন তালিখাতার সঙ্গে। আজ আমরা আলোচনা করছি ব্যবসায় তরুণ প্রজন্ম এই বিষয় নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আর্গন ডেনিমসের বিপণন নির্বাহী মোহাম্মদ আতিকুল ইসলাম রাজু এবং আছেন প্রতীক প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী নূর ই মোন্তাকিম আলমগীর। মোন্তাকিম আলমগীর, আপনার সাথে বিরতির আগে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে পেশা, মানে আমরা যখন যে ব্যবসায় ঢুকি সেই ব্যবসায় যে পেশাকে একটা শ্রদ্ধা নিয়ে দেখার একটা টেন্ডেন্সি তরুণ প্রজন্মের মধ্যে থাকার বিষয় আর একটু বিস্তারিত যদি শুনতে চাই আপনার কাছে। বিস্তারিত বলতে আমি একটা জিনিস বলতে চাই যে আমি যখন আপনি এটাও বলছিলেন যে আপনার ব্যবসার শুরুতে আপনি যখন নামছেন তখন কিন্তু আপনাকে খুব একটা শ্রদ্ধার সাথে নিত না আপনার সহপাঠীরা বা অনেকে, মানে না সহপাঠী বলে ভুল হবে, এখানে অনেকেই বলতো যে ওয়াই দিস বুক বিজনেস কেন। আমি বলবো যে বুক বিজনেসটা করছে আমার ইচ্ছে, এটা আমার জেনারেশন ওয়াইজ বিজনেস। কেউ যদি একজন, মানে উইথ ডিউ রেসপেক্ট, যে কেউ যদি একজন পুরানাকে তার চালের ব্যবসা থাকে, সে কি তার বাবার ব্যবসাটা ধরবে না? যদি সে মনে করে ধরতে পারে, ধরতেই পারে, এটা অসম্ভব কিছু না। আমি তো একটু আগেও বলেছি যে আমি কাউকে তাদের পেশা নিয়ে অপছন্দ করি না, কারণ এক ওয়েতে কেউ যায় না, মনোপলিস্টিক আইডিয়া নিয়ে কেউ যায় না। এবং আমার মনে হয় যে কাউকে, এখন আমাদের দেশে যে জিনিসটা হয়ে গেছে, ডিলেমা ভোগের মূল যে সমস্যাটা, সেটা সবাই কিন্তু মনোপলিস্টিক নিয়েই যাচ্ছে। ওই যে মাথার মধ্যে ঢুকে গেছে যে আমি এই বাইরে যাব না, এই বাইরে গেলে আমার ক্ষতি হবে, এটা নিলে হবে না। পাশাপাশি চেষ্টা করে তো দেখতে হবে। যেমন আমি আমার নিজের একটা পার্সপেক্টিভ, আমি জানি না এটা কতটুকু কে এইভাবে নিবে। আমি কিন্তু একটা ব্যবসার পাশাপাশি আমি কিন্তু একটা ছোটখাটো ওয়েব ম্যাগাজিন চালাচ্ছি। আপনার ব্যক্তিগত আগ্রহের জায়গাটাও আপনি ধরে হ্যাঁ, আমি ওয়েব ম্যাগাজিন চালাচ্ছি গান বাজনার উপর, megainstant.com নামে। কিন্তু ওইটাকে চালাতে গিয়ে আমাকে এরকমও ফেস করতে হয়েছে, এটা করে লাভটা কি? আপনি যদি এতই ম্যাগাজিন বের করতে চাই, তাহলে এটা আপনি করুন, বিনোদনমূলক ম্যাগাজিন করুন। আপনি শুধু একটা বিষয়কে কেন আপনি ফোকাস করতেন? আমি বলছি যে এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি জানি এখান থেকে কতটুকু উঠাতে পারবো না পারবো। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো যে যার যেটাতে ইচ্ছা সেটার মধ্যে লেগে থাকলে হয়তো আজ না কাল না পরশু একটা না একটা ভালো ফলাফল আসবে। কিন্তু পাশাপাশি তাকে একটা ব্যাকআপ প্ল্যানও রাখতে হবে যে আমি কি করব। ঝুঁকির কথা বলছি। হ্যাঁ, একটা ব্যাকআপ প্ল্যান রাখতেই হবে, কারণ আমি যদি একদম সবকিছু ছেড়ে ছড়ে দিয়ে কাজে এগিয়ে দিলাম, আমি পরে সার্ভাইভ যদি হেভেন্স ফরবিড যদি কোনো সার্ভাইভ করতে না পারলাম, তাহলে কি হলাম? তাহলে তো আমাকে তো একটা সার্ভাইভ করতে হবে। সবাই তো সবকিছুতে সার্ভাইভ করতে পারে না, তাকে তো একটা কিছু করে এগুতে হবে, এটাই আর কি। জি, আতিকুল ইসলাম রাজু, আপনার কাছে একটু ফিরতে চাই। উনি যেমনটা বলছিলেন যে মানসিকভাবে শক্ত হয়ে সেই জায়গাটা ধরে রাখতে হবে, আমি যে পেশাটাই শুরু করি। তো সেই পেশায় আসলে তো নানান রকম চ্যালেঞ্জ আছে। আপনি নিজেও একটা মানে ব্যবসার সাথে জড়িত, আপনি নিজেও প্রতিনিয়ত ফেস করছেন নানান রকম চ্যালেঞ্জ। কি মনে হয় একজন তরুণ হিসেবে আপনি কিভাবে ওভারকাম করছেন সেগুলো? আমি একটু আগে প্রতীক যা বললেন, আমি ওর সঙ্গে টোটালি একমত। আর সেই সাথে আমি কিছু একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে, কাজের জায়গাটায় আপনাকে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনি কাজটাকে কিভাবে দেখছেন, কিভাবে রেসপেক্ট করছেন, কাজটাকে কিভাবে এনজয় করছেন। আপনি যদি কাজটাকে এনজয় না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজটাকে ঠিক মতো করতে পারবেন। আপনার যে গোলটা, আপনি যেখানে পৌঁছাতে চান বা যেখানে আপনি যেতে চান, সো ওই জিনিসটা করতে হলে আপনাকে অবশ্যই আপনার কাজে একটা ওই কাজের রেসপেক্ট থাকতে হবে, কাজের জায়গাটায় এনজয়মেন্ট ওই জিনিসটা থাকতে হবে। আর হচ্ছে প্রত্যেকটা মানে একটা কথা আছে যে রেসপেক্ট আদার্স টু বি রেসপেক্টেড। এটা কিন্তু এমনি আসে নাই। আমি যদি কাউকে রেসপেক্ট করলাম না, তাহলে তো এটা তো হলো না। এটা তো আমি মনে করি যে তাহলে তো আমাদের দেশে কোনো উন্নতি তো হবেই না, উল্টো আমাদের নিজেরই ক্ষতি হবে। আর যেটা হচ্ছে রাজু ভাই, জানি না কতটুকু একমত। রাজু ভাই, আপনি জিনিসটা খেয়াল করবেন যে বাংলাদেশে কিন্তু কাউন্সিলিং এর ভয়ঙ্কর অভাব, অনেক অভাব। ভয়ঙ্কর যে প্রশ্নটা করেছিলাম যে ব্যবসা যখন কেউ শুরু করতে যাচ্ছে, সে জানছে না সে কোন ব্যবসা, সেটা ব্যবসা কি যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কাউন্সিলিং এর অভাব। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের দেশে এখনো একটা, মানে আমি জানি না কে কি মনে করবে, কিন্তু এখনো একটা জিনিসের মাথার মধ্যে ধরে রেখেছে যে ওই যে আগেরকার একটা জিনিস ছিল না যে আমার ছেলে মেয়ে বড় হলে হয় ডাক্তার হবে না অথবা ইঞ্জিনিয়ার হবে। এখনো একটা সিস্টেমের মধ্যে রেখেছে। কেউ এটা বাইরে গেলে হ্যাঁ আমি কি করবো, এখন আমি মুখ দেখাবো কিভাবে, এটা তো জিনিসটা তো আমার মাথায় কি আসবে না আসবে সেটা নিয়ে আমাকে করতে হবে। আর নাইলে তো আর এমনি এমনি হতো না। আমি তো এখন প্রতিনিয়ত দেখি যে অনেক অনলাইন বিজনেস শুরু হয়ে গেছে, যেটা কয়েক দিন আগেও ছিল না, কয়েক বছর, বিগত 2-3 বছরে
অনলাইন বিজনেস অনেক চালু হয়ে গিয়েছে, এটা কেউ তো একটা উদ্যোগ নিয়েছে দেখে, এটা উদ্যোগটা না নিলে তো হতো না। এন্ড কেউ যদি মনে করে যে না এটা করলে আমার এখানে কিচ্ছু হবে না, আমি মনে করি এটা ভুল কথা। ঠিক আছে, তুমি কিছু করার চেষ্টা করছো, কিন্তু করো, করলে তো হয়। আর ট্রেডিশনের বাইরে একটু গেলে সমস্যাটা কি আমার মাথার মধ্যে আসছে না। আমি তো বলছি না যে খারাপ পেশায় যেতে, যেটাই করুক না কেন সেটা ভালো পেশা নিয়ে কাজ করুক, আমি তো এটাতে কোনো তো অন্যায়ের কিছু দেখি না। জি, আচ্ছা, সেই সুবাদে একটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু প্রকাশনা শিল্পের সাথে জড়িত আছেন, যদি কেউ ভাবে যে সে একজন প্রকাশক হবে বা এই শিল্পের সাথে জড়িত হবে বা ব্যবসাটাকে এই কেন্দ্রিক করবে, সেক্ষেত্রে তার জন্য কি পরামর্শ রাখবেন আপনি? পরামর্শ আমি এটাই বলবো যে প্রথমে যেটা হচ্ছে বিভিন্ন কোন একটা প্রকাশনীতে, আমি মনে করি কোন একটা প্রকাশনীতে কাজ করা উচিত, তার কাজ করে হোক, তার যদি নিজের আইডিয়াটা না থাকে, মানে আইডিয়া না, আমি বলছি তার নিজের কোনো যেটা কি বলে উত্তরাধিকার সূত্রে কোনো প্রকাশনী না থাকে, ঠিক আছে, যাক গিয়ে থেকে কাজ শিখুক, শিখে তারপর নিজে নিজে সে আইডিয়া গ্যাদার করতে পারবে। এটা তো আর এটার উপর তো আর কোনো কোর্স তো নাই ওইখানে, ওইটাই হচ্ছে কোর্স। শিখবে, শিখে তারপরে আস্তে 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 আইডিয়া গ্যাদার করে নিজে দরকার লাগলে করলো। আমাদের বাংলাদেশে এরকম অনেকেই আছে যে এরকম করে করে কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। জি, আতিকুল ইসলাম রাজু, আপনার কাছে একটু আপনি কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়। না, আমি ওর সাথে একমত, ও যেটা বলেছে একদম আমার মনের কথাই বলেছে। আচ্ছা, জি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি একই বিষয়, যে আপনি যে পেশার সঙ্গে আছেন সেখানে যারা তরুণরা আছে তাদেরকে আসলে যারা সিনিয়র আছেন, যারা এক্সপিরিয়েন্স আছেন, তারা কতটুকু ওয়েলকাম করে? না, অবশ্যই আমাদের এখনকার যে কোনো কোম্পানি বা এই সেক্টরটা এখন ইয়াং জেনারেশনকে খুবই তারা খুব ভালোভাবে ওয়েলকাম জানায় এবং অনেকটা হেল্পফুল হয়। তারা আমাদেরকে কাজ শেখানোর ক্ষেত্রে বা আমাদের কাজ বোঝার ক্ষেত্রে তারা অনেক হেল্প করে আমাদের। এবং ওরা ফ্রেশার যারা আছেন এদেরকে মানে নতুন করে ওরা গড়ে তোলার চেষ্টা করে। সো এই দিক দিয়ে আমি দেখছি আমি যদি বলি আমি অনেক সাপোর্ট পাচ্ছি আমার কোম্পানি থেকে। আমি আমার কোম্পানির আমার যারা আছে, আমার কলিগ, আমার বস, এদের কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাই। আমি কাজ শেখার সুযোগ পাচ্ছি এবং হোপফুলি সামনে আরো অনেক কাজ শেখার সুযোগ হবে। জি, আচ্ছা, সেক্ষেত্রে তরুণ যারা আসছেন তাদের আগ্রহ এবং তাদের দক্ষতা, সেই জায়গাটা আপনারা কেমন দেখছেন? আসলে তরুণদের দক্ষতা অনেকটাই কি বলবো, আসলে তরুণদের দক্ষতা হচ্ছে ওদের এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে ওদের আমি একটা জিনিস একটু কারিকুলাম। পরিষ্কার করতে চাই আপনাকে, যেমন আমরা যেমন আরো 5 থেকে 10 বছর আগে যেমনটা দেখতাম যে কেউ যখন ব্যবসা শুরু করছে বা কেউ যখন কোনো পেশায় ঢুকছে সে কিন্তু একেবারে ফ্রেশার হিসেবেই ঢুকছে। এখনকার ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি এগিয়ে। উনি যেমনটা বলছেন যে উনি একটা ব্যবসা করছেন উত্তরাধিকার সূত্রে, তার পাশাপাশি অন্য একটা ব্যবসাও তিনি করছেন। তো আমি যতটুকু জানি যে এখনকার যারা আছেন তারা কিন্তু টেকনোলজির দিক থেকে বলেন, অন্যান্য টেকনিক্যাল সাপোর্টের দিক থেকে বলেন, অনেকটা এগিয়ে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই সেই অ্যাডভান্সটা তারা কাজে লাগাচ্ছেন এবং যখন তারা যাচ্ছেন তারা অন্যান্য অনেকের চেয়ে কিন্তু তরুণরা এগিয়ে যাচ্ছেন। সেই সুবিধাটা তারা কাজে লাগাতে পারছেন কিনা? হ্যাঁ, অবশ্যই লাগাতে, মানে সেই সুযোগটা অবশ্যই লাগাতে পারছেন দেখি তারা ভালো করছে। এখন ইয়াংরা অনেক ভালো করছে, এগিয়ে আছেন। ইয়াংরাই এখন বর্তমানে এগিয়ে আছে এবং এরাই এক সময় আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এবং এরাই একদিন আমাদের ব্যবসা এবং সব ক্ষেত্রে এরা একদিন আমাদের এই জিনিসটাকে ওরা এগিয়ে নিয়ে যাবে, লিডিং পজিশনে নেবে। অবশ্যই। জি, আমরা আরো একটা বিরতি নিয়ে আসতে চাই, তারপর আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা আছেন তালিকাতার সঙ্গে। আজ আমরা আলোচনা করছি ব্যবসায় তরুণ প্রজন্ম এই বিষয়টি নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আর্গন ডেনিমস এর বিপণন নির্বাহী মোহাম্মদ আতিকুল ইসলাম রাজু এবং আছেন প্রতীক প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী নূর ই মুনতাকিম আলমগীর। মুনতাকিম আলমগীর, আপনার কাছে একটু জানতে চাইছি যে আমাদের দেশের ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে যে মানে এডুকেশনাল যে কারিকুলাম আছে সেটার সাথে ব্যবসাকে বেছে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা, সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ? এটাই তো আমি একটু আগে আমরা বললাম যে আসলে আমাদের দেশে কিন্তু কাউন্সিলিং এর ভয়ঙ্কর অভাব। আমরা হচ্ছে কি যে একটা বিষয় নিয়ে আমরা চাচ্ছি, কিন্তু এটা যে কতটুকু আমার ভবিষ্যতে আমাদেরকে মানে সুযোগ করবে সেটার দিকে কিন্তু অনেকে দেখে না এবং বুঝে না। মানে আমি যদি ধরে নেই যে দেখে কিংবা বোঝে, সেক্ষেত্রে সুযোগটা আছে কিনা? সুযোগটা বলতে গেলে ওইরকম ভাবে হচ্ছে না, কারণ বাইরের দেশে আমাদেরকে একজন টিচারই মনে বলছিল যে বাইরের দেশে কিন্তু তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন এবং ইংল্যান্ডেই বড় হয়েছেন দেখেই কিন্তু আমাদেরকে কথাটা বলেছেন যে ওই দেশে কেউ যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চায়, এ লেভেল কমপ্লিট করার পর বা স্কুলের গণ্ডিটা পার হওয়ার পরপরই তারা
ওইটার মধ্যে পড়তে চলে যাচ্ছে। কেউ যদি ল নিয়ে পড়তে ল স্কুলে পড়ছে, যে কারণে কিন্তু ওই দেশে কিন্তু কেউ গণহারের মধ্যে, কেউ যদি মনে করে যে না আমি হাই স্কুলে আমার নিজের ক্যারিয়ার নিজে কিছু তৈরি করব, পড়াশোনা শেষ, বেসিক কোর্স শেষ, নিজে করে তৈরি করছে। আমাদের এখানে কিন্তু সেই জিনিসটা নাই, একদমই বলতে গেলে নেই। এই জিনিসটা আমি জানি না যে কেন এটা নেই, কিন্তু আমার কাছে কষ্ট লাগে যে একটা মানুষ সে 4 বছর একটা বিষয় নিয়ে পড়াশোনা করলো, করার পর সে যখন দেখা যায় যে তার ফিল্ডে সে যেতে পারে না, খারাপ লাগে এটা। এবং গণহারে আমি দেখছি যে যদি আপনি ব্যবসার মানে করতে চান, সেক্ষেত্রে আপনার বিবিএ এমবিএ এই কোর্স ছাড়া আর কিন্তু কোনো কোর্স এটা তো আমি স্পেসিফিক কোনো কোর্স আপনি পাবেন না, এটাই কারণ আমার কথা হচ্ছে যে আমাদেরকে আসলে কি বলবো জানি না, কিন্তু এটা একটা বাস্তব সত্য কথা আমি বলছি। আমি যখন বিবিএ সেকেন্ড সেমিস্টারে পড়ি, আমাদের একজন টিচার ছিলেন, সরকার নামে কি সরকার আমি ঠিক ভুলে গেছি, তো উনি আমাদের ইকোনমিক্স পড়াতেন, মাইক্রো ইকোনমিক্স। উনি আমাকে একটা কথা বলেছিলেন যে দেখো তোমাদের সবাইকে বলি, বিবিএ ইজ নাথিং বাট জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। আমি তখন বুঝি নাই। 2-3 সেমিস্টার পার হওয়ার পর আমি বুঝলাম যে কথার অর্থটা কি। আমরা বিবিএ পড়ছি, আমি বলছি না যে বিবিএ খারাপ, কিন্তু বিবিএ পড়ছি ঠিকই, আমরা কি করছি, অ্যাকাউন্টিং এর একটা অংশ পড়লাম, ফাইন্যান্সের একটা অংশ পড়লাম, ইকোনমিক্স এর একটা অংশ পড়লাম, ম্যানেজমেন্টের একটা অংশ পড়লাম, করে 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 জাস্ট একটা কমপ্লিট এটা পড়লাম। কিন্তু আমরা কিন্তু সবকিছুর মালিক হয়ে গেলাম, কিন্তু কোনো কিছুর উপর কিন্তু আমরা মাস্টার হতে পারলাম না, ইমপ্লিমেন্ট করতে পারছি না। এবং কর্মক্ষেত্রের যে আমাদের যে সিস্টেম, সেইখানটাও কিন্তু ইমপ্লিমেন্ট করার সুযোগটা একেবারে এটাই কারণ আমি এরকমও একটা ছেলে বা মেয়েকে দেখেছি, তার ইচ্ছা ছিল সে ইঞ্জিনিয়ার হবে বা অন্য কোনো কিছু নিয়ে পড়াশোনা, সে চান্স পায় নাই দেখে তাকে তো এখন থেমে থাকলে হবে না, সে কি করলো, বাধ্য হয়ে এখানে পড়াশোনা করছে। এতে কি হচ্ছে, তার বিঘ্ন ঘটছে, তার এন্টায়ার টার্গেটে চেঞ্জ হয়ে গেল। সে কতটুকু জানি না, অনেকে কোপ আপ করতে পারে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর মতো, কেউ কোপ আপ করতে পারে, কেউ পারে না। জিনিসটা হচ্ছে যে কোপ আপ করবে না কেন। কয়েকদিন আগে রাজু ভাই আর আমি মিলে ইন্ডিয়াতে গিয়েছিলাম একটা ডেলিগেশন প্রোগ্রামে। আমি ওখানে যে আমরা যে 7টা স্টেট আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকটা স্টেটে ওরা যেভাবে আমরা ওখানে কথা বলেছি, ঠিক না রাজু ভাই, ওখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, ওখানে তারা বলেছে যে দেখুন আমরা আমাদের নিজেদের টার্গেট আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি, কেউ আমাদেরকে কিন্তু থামাচ্ছেন। দ্যাট ইজ ওয়াই ইন্ডিয়া ইজ বিকামিং সামথিং পাওয়ারফুল। আমরা কেন পাওয়ারফুল হতে পারছি না? আমরা কি শুধু আমরা কি বলেই খালাস হয়ে যাব তা না, আমাদের তো পাওয়ারফুল হতে হবে। তারা নতুন নতুন কিছু ইমপ্লিমেন্ট করছে, আমরা তো ইমপ্লিমেন্ট করতে পারছি না, করতে গেলেও 100টা বাধা, এমন বাধা দেয় যেটা থেকে আমরা উত্তোলন হতে পারছি না। আবারও আমি একটা কথা বলতে চাই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কেউ পারছে কেউ পারছে না। অবশ্যই আমি বলবো যে ট্রাই টু স্টে পজিটিভ, কিছু একটা হবে, আজ না হোক কাল হবে। এটাকে অবশ্যই আমাদেরও বোঝা উচিত, যারা এই যে বুঝার চেষ্টা করছে না, যারা এই জিনিসটা বোঝা উচিত, একতরফা কোনোদিন হবে না, এক পথে কেউ যাবে না, তাকে আরেকটা পথ তৈরি করতে হচ্ছে, তাকে ওই পথটা তৈরি করার সুযোগ দিতে হবে, নাহলে তো হবে না। আমি একটু এই ক্ষেত্রে বলবো, যেহেতু আমি একটা ডেনিম কোম্পানিতে আছি, টেক্সটাইলে, থ্রেড তো অবশ্যই এখানে প্রত্যেকের কথা থ্রেড গুলো চলে আসে আমাদের দেশে। আমি বলবো যে আমাদের দেশে যেমন 45% ম্যাটেরিয়াল পোর্টে পড়ে থাকে, খুবই দুঃখ, এবং এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আমাদের খুবই বাজে। এই ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমটা যদি আমরা ডেভেলপ না করতে পারি, তাহলে আমাদের এই শিল্পটা মানে ডেনিম টেক্সটাইল এটা একদিন ধসে যাবে। তারপরে হচ্ছে যেমন আরেকটা হচ্ছে এই সেক্টরের কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ইলেকট্রিসিটি, পাওয়ার, গ্যাস। এই 3টা জিনিসকে অবশ্যই গভর্নমেন্টকে এনশিওর করতে হবে আমাদেরকে, তাহলে আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারবো। এবং তবে একটা আশার কথা হচ্ছে যে গভর্নমেন্ট অলরেডি কিছু ইকোনমিক জোন তৈরি করছে, এন্ড আশা করছি আমাদের এই সেক্টরটা আরো বৃদ্ধি পাবে, আরো এগিয়ে যাবে, এন্ড উই আর ভেরি মাচ লুকিং ফর অ্যাবাউট দিস। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে তরুণ প্রজন্ম যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, হোক সেটা পোশাক শিল্পে, হোক সেটা ডেনিমে, হোক সেটা প্রকাশনা শিল্পে, তারা আসলে কতটুকু এগিয়ে যেতে পারছে, পরিবেশ আসলে কতটুকু সাপোর্ট করছে, আমাদের সোসাইটি কতটুকু সাপোর্ট করছে, যে উনি যেমনটা বলছিলেন যে নতুন কোনো পেশাকে আসলে আমরা নিতে চাচ্ছি না, কোনো চ্যালেঞ্জ আমরা নতুন করে নিতে চাচ্ছি না, সেই গদবাঁধা পেশাকেই নিচ্ছি, গদবাঁধা কাজগুলোকেই বেছে নিচ্ছি। সেক্ষেত্রে কি মনে হয় এটা ওভারকাম করার জন্য তরুণ প্রজন্মের কি এটা ওভারকাম করতে হলে আপনাকে অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের কাজের ক্ষেত্রগুলি তৈরি করতে হবে, আমাদের ইয়াং জেনারেশনরা যেভাবে আগাচ্ছে ওদের কারিকুলাম যে ওয়েটা কারিকুলামের যে সাবজেক্ট যে পড়াশোনা করে আসতেছে সেটার উপরে হচ্ছে তাদের চাকরির ক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্র এই জিনিসটা তৈরি করতে হবে। আমি পড়াশোনা করে আসতেছি একভাবে, বাট আমার কাজের ক্ষেত্রে এসে দেখতেছি আমি উল্টো,
তাই না? তো সেক্ষেত্রে অনেক সময় তখন ইয়াং জেনারেশন ডিসিশন নিতে ভুল করে, তখন তারা মানে খুব কনফিউজড হয়ে যায় এবং তাদের ওই আত্মবিশ্বাসটা কমে যায়। তো আমাদের কাজের জায়গাগুলো তৈরি করতে হবে। আপনার কাছে ছোট্ট একটু খুব সংক্ষেপে যদি একটু শুনতে চাই যে যদি কেউ যদি তরুণ প্রজন্ম যারা আছে তারা যখন ব্যবসায় সফল হতে চায়, নিশ্চয়ই তারা একটা পেশাকে যখন বেছে নিবে, সেই পেশায় যখন তারা লস খেলো সেক্ষেত্রে ধৈর্য ধরে রাখার পাশাপাশি আর কি করা তাদের জন্য অনুকরণীয় হবে? আমি মনে করব যে পেশেন্স, এটা তো অবশ্যই। পাশাপাশি যেটা হচ্ছে তাকে আমি বলবো যে শুধু তার না, তার এন্টায়ার ফ্যামিলি ফ্রেন্ডস বা তার আশেপাশে যারা আছে তারা যেন তাকে সাপোর্ট দেয়, কারণ কোনো কিছুই হুট করে হয় না। এটা তো আর ফ্যানের সুইচের মতো না যে আমি দিলাম আর হয়ে গেল। ইট উইল টেক সাম টাইম, এটা একটু পেশেন্স রাখতে হবে। আর আমি বলবো যে আমি সবসময় এটাকে অভ্যর্থনা জানাবো যে কেউ যদি মনে করে যে আমি আমার ট্রেডিশনাল বিজনেসের বাইরে কিছু করতে চাই, অবশ্যই সেটার দিকে একটু খোঁজ খবর রাখতে হবে এবং ডেফিনেটলি আমি বলবো যে করুক। কারণ তবে মেক শিওর যে ওইটা যেন আমাদের ক্ষতির মুখে না পড়ে। আমি যদি এমন একটা কিছু করলাম যেটা আসলে একটা ক্ষতির মুখে পড়ে গেল, সেটা যেই বিজনেসই হোক না কেন, এটা কোনো লাভ হবে না। অবশ্যই। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল ডিবিসির আজকের তালিকা খাতায়। আজ আমরা আলোচনা করছিলাম ব্যবসায়ী তরুণ প্রজন্ম এই বিষয়টি নিয়ে। দর্শক, এরপরে 2টায় দেখবেন বিটিভি সংবাদ, আর এরপরে ঠিক 2:30টায় আমাদের লাঞ্চ টাইম নিউজ নিয়ে আসবেন সাব্বির আহমেদ। দেখার আমন্ত্রণ রইল।